হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে হচ্ছে ডে 2 আমাদের গোয়াতে। আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছ। এখন বাজে 8:30টার মতো। আমরা বেরোবো, বেরিয়ে ব্রেকফাস্ট করব, তারপরে কিছু কেনাকাটা করব। আমরা আজকে যাচ্ছি নর্থ গোয়া। তোমরাও চলো আমাদের সাথে নর্থ গোয়া, তোমাদের দেখাবো। তোমাদের সঙ্গে নিয়ে নর্থ গোয়া আমরা এক্সপ্লোর করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, সঙ্গে থাকো, ভিডিওটা আশা করি ভালো লাগবে। আমরা এখন চলে এসেছি চকলেট ক্যাফেতে। এই চকলেট ক্যাফেটা আমাদের হোমস্টে থেকে কিছুটা মাত্র দূরে ছিল। আমাদের হোমস্টেটা ছিল সাউথ গোয়াতে। তাহলে চলো চকলেট রেস্টুরেন্টের ভেতরে ঢুকি। এই হচ্ছে রেস্টুরেন্টের সামনের যে রিসেপশনের ভিউটা। এখানে কিছু বেকারিজের জিনিসপত্র বিক্রি হয়। যদি তোমরা কিনে নিয়ে যেতে চাও, এখান থেকে কিনে নিয়ে যেতে পারো। বলতে পারো এটা একটা টেক অ্যাওয়ে কাউন্টার। আর দেখো, এখানে বসে খাবার জন্য একটা ছোট টেবিল আছে। আর চলো তোমাদের রেস্টুরেন্টের ভেতরটা নিয়ে যাই। আমরা এখন ব্রেকফাস্ট করতে চলে এসেছি চকোলেট ক্যাফেতে। দেখা যাক কি ব্রেকফাস্ট করি। রেস্টুরেন্টটা ছিল একদম ফাঁকা, সবে সবে এখানে ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্ট গুলো খোলা হচ্ছে। আর চলো তোমাদের মেনু কার্ড গুলো একবার দেখিয়ে দিই। এখানকার মেনু কার্ড গুলো এরকম ছিল। গোয়াতে সবার সকালবেলাটা একটু দেরি করেই শুরু হয়। ওইখানে ব্রেকফাস্টের জন্য রেস্টুরেন্ট গুলো একটু দেরি করেই খোলে। এখন 9টার মতো বাজে, এখনো সেইভাবে রেস্টুরেন্টের লোকজন আসতে শুরু করেনি। বাট আমাদের যেহেতু ঘুরতে হবে, আমরা তাড়াতাড়ি বেরিয়ে গেছি। আর দেখো, এই হচ্ছে এখানকার মেনু কার্ড। এখানে তোমরা যারা গোয়া গিয়ে ভালো ইংলিশ, কন্টিনেন্টাল আর মেক্সিকান ব্রেকফাস্ট খেতে চাও, তারা কিন্তু অবশ্যই এই ক্যাফেতে যেও। আর এই ক্যাফের একটা বিশেষত্ব হলো, এই ক্যাফেতে খুব ভালো বেকারিজ আইটেম আর চকলেটের অনেক ভালো ভালো আইটেম পাওয়া যায়। যারা গোয়াতে গিয়ে এইসব টেস্ট করতে চাও, তাদের জন্য এই ক্যাফে হলো একটা প্রপার প্লেস। আমরাও ট্রাই করতে চেয়েছিলাম, সেই জন্য আমরা এখানে এসেছি খেতে। আর এটা আমাদের হোমস্টে থেকে একদম 5 মিনিটসের মধ্যেও পরে ক্যাফেটা। আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এই ক্যাফের খাবার দাবার আমার তো খুব ভালো লেগেছে, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আর এই ক্যাফের প্রাইসটা যদিও বা একটু হাই ছিল, কিন্তু খাবারগুলো ছিল একদম অথেন্টিক। আমাদের ব্রেকফাস্ট এখানে এসে গেছে। আমাদের ব্রেকফাস্টে ছিল একটা গ্রিলড চিকেন স্যান্ডউইচ, আর ছিল একটা আসাম টি আর একটা গ্রিন টি। এই হলো আজকের ব্রেকফাস্ট। চলো তাড়াতাড়ি তাহলে ব্রেকফাস্টটা খেয়ে নিই, এরপর আমাদের বেরোতে হবে। এখানেই অনেকটা দেরি হয়ে গেছে। আজকে আমরা নর্থ গোয়ার কিছু জায়গা ঘুরবো। আমাদের ব্রেকফাস্ট হয়ে গেছে। আমরা এখন ব্রেকফাস্ট করে নর্থ গোয়ায় যাব। তাহলে চলো বন্ধুরা, আমাদের সাথে তোমরাও নর্থ গোয়ায় চলো। চলো, আমরা এখন চলে এসেছি পারো লেনে। এই পারো লেনটা হলো এর সিনিক বিউটির জন্য এখানে খুব বিখ্যাত একটা জায়গা। এখানে প্রচুর যারা টুরিস্ট আসছে, তারা এখানে ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি করতে আসে। আর আমাদের যাওয়ার পথে এই পারো লেনটা পড়লো, কিন্তু দেখতেই পাচ্ছ যে এখানে এত ভিড় ছিল, এখান দিয়ে স্কুটি চালানোই মুশকিল হয়ে যাচ্ছিল। তাই নেমে আমরা ভিডিও করিনি, তার কারণ আমাদের অনেকটা দূর যেতে হবে। আমরা এখন দেখতে চলে এসেছি ছাপুরা ফোর্ট। ফোর্ট থেকে কিছুটা দূরে আমাদের বাইকটা পার্কিং করতে হলো। এখন আমরা আস্তে আস্তে ফোর্টের রাস্তায় উঠে যাচ্ছি। চলো ফোর্টটা পুরোটা তোমাদের ঘুরে দেখাবো। গোয়ার ছাপুরা দুর্গ একটি ঐতিহাসিক স্থান, যা ভ্যাগাটট সৈকতের পাশে অবস্থিত। এটি পূর্বে পর্তুগিজদের একটি দুর্গ ছিল এবং বিভিন্ন হিন্দু শাসকদের উপর নজর রাখার জন্য ব্যবহৃত হতো। বর্তমানে এটি পর্যটকদের কাছে জনপ্রিয় একটি স্থান। বিশেষত সন্ধ্যায় সূর্যাস্তের দৃশ্য উপভোগ করতে এখানে প্রচুর পর্যটক আসেন। দিল চাহতা হ্যায় মুভির কারণে ছাপুরা ফোর্ট বিশ্বব্যাপী পরিচিতি লাভ করে। ঐতিহাসিকবিদদের মতে 1617 সালে আদিল শাহ রাজবংশের অধীনে ছাপোরা দুর্গটি তৈরি করেছিলেন। বিজাপুরের সুলতানের দুর্গের কারণে এটিকে শাহপুর বা শাহের শহর বলা হতো। যিনি পর্তুগিজরা গোয়ায় এসে দুর্গটি দখল না করা পর্যন্ত ক্ষমতায় ছিলেন। দুর্গের দখল নিয়ে তাদের গর্ব ক্ষণস্থায়ী হয়, কারণ 1648 সালে মারাঠারা পর্তুগিজদের উৎখাতের চেষ্টায় আক্রমণ করে দুর্গটি দখল করে। মারাঠা এবং পর্তুগিজদের মধ্যে এই যুদ্ধ অব্যাহত ছিল, কারণ 1717 সালে পর্তুগিজরা দুর্গের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করে, কিন্তু 1739 সালে মারাঠারা আবার তাদের উৎখাত করে। 1741 সালে পর্তুগিজরা আবার দখল করলেও তারা ছাপোরা দুর্গের সাময়িক জাঁকজমক পুনরুদ্ধার করতে পারেনি।
তারপর থেকে দুর্গটি ঐতিহাসিক মূল্য প্রদান করে আসছে। তবে 2001 সালে দিল চাহতা হে বেশিরভাগ দৃশ্য চাপোরা দুর্গে শুট করা হয়েছিল, যা এটিকে মূল্যের একটি নতুন মাত্রা দিয়েছে, যা আজও টিকে আছে। আমরা যখন ছাপোরা ফোর্টে গেছিলাম বেশ অনেকটাই বেলা হয়ে গেছিল, সূর্য তখন মধ্য গগনে। আর এখানে তো শীতের নামমাত্র ছিটে ফোটাও নেই, পুরো গরমকালের মতো ওয়েদার, সেই জন্য আমাদের খুব গরম হচ্ছিল। মাথায় টুপি ছিল, তাও মনে হচ্ছিল ছাতা সঙ্গে থাকলে ভালো হতো। আর দুর্গতে এসে সমুদ্র সৈকতের ভিউটা ছাড়া আর কিছু দেখতে না পাওয়াতে আমরা অনেকটাই মর্মাহত হলাম। তারপরে দুর্গ থেকে নিচে নেমে একটা দোকান থেকে আমরা ডাব কিনে খাচ্ছিলাম, তার কারণ শরীরকে হাইড্রেটেড রাখতে হবে। যদি এই গরমে শরীরকে হাইড্রেটেড না রাখতে পারি তাহলে শরীর আরো গরম হয়ে যাবে, তাই আমরা বারবার নারিয়েল পানি বা ডাবের জল আমরা খেয়ে নিচ্ছিলাম। এতটাই গরম এখানে ছিল যে জানুয়ারি মাসের সেই কনকনে ঠান্ডা এখানে নামমাত্র ছিল না। আমরা এরপরে চলে গেলাম অঞ্জুনা বিচে। দেখো এরকম একটা রাস্তা দিয়ে বিচের দিকে আমরা যাচ্ছি। বিচের সামনে এরকম প্রচুর জামা কাপড়ের দোকান, তারপরে রেস্টুরেন্ট এখানে তোমরা দেখতে পাবে। বেশ ভালো একটা সিনিক বিউটির মধ্যে দিয়ে আমরা গেলাম। আর এই হলো অঞ্জুনা বিচ। অঞ্জুনা বিচ হলো গোয়ার একটি সৈকত, যা পানাজি থেকে 18 কিলোমিটার দূরে এবং উত্তর গোয়ার মাপুসার 8 কিলোমিটার পশ্চিমে অবস্থিত। এটি উত্তর গোয়ার বারদেজ তালুকের অঞ্জুনা গ্রামে অবস্থিত। এই সৈকতটি আরব সাগরের তীরে গোয়ার পশ্চিম উপকূল বরাবর 30 কিলোমিটার দীর্ঘ বিস্তৃত সৈকত উপকূলের অংশ। প্রচুর তালগাছ, নরম সাদা বালি এবং নীল জলরাশির জন্য পরিচিত অঞ্জুনা সমুদ্র সৈকত একটি মনোরম স্বর্গ, যা গোয়ার শান্ত জীবনযাত্রার নিখুঁত প্রতিফলন ঘটায়। এই সমুদ্র সৈকত তার সাপ্তাহিক ফ্লি মার্কেট, প্রাণবন্ত নাইট লাইফ এবং সুস্বাদু সামুদ্রিক খাবারের জন্যও বিখ্যাত। এখানে তোমাদের বলে রাখি যে অঞ্জুনা শব্দের অর্থ কি। অঞ্জুর মানে অন্তরের সুখ এবং হৃদয় থেকে আসা আনন্দ। এর অর্থ হৃদয়গ্রাহী হাসি। অঞ্জুনা বিচে তোমরা সকাল 7টা থেকে সন্ধ্যা 6:30 অবধি তোমরা ঘুরতে পারবে। আর এখানে যে ফ্লি মার্কেট বসে, সেই ফ্লি মার্কেটের সময় হচ্ছে বুধবার সকাল 8টা থেকে সন্ধ্যে 6টা। অঞ্জুনা বিচ আমাদের দেখা হয়ে গেছে। অঞ্জুনা বিচ দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমরা এখন হোটেলে লাঞ্চ করব। হোটেলে গিয়ে কি আমরা খাচ্ছি সমস্তই তোমাদের সাথে শেয়ার করব। তাহলে চলো এখন হোটেলে গিয়ে লাঞ্চটা সেরে নেওয়া যাক। অঞ্জুনা বিচের ওখানেই একটা রেস্টুরেন্ট ছিল, সেই রেস্টুরেন্টটায় আমরা ঢুকলাম। কি দারুণ যে রেস্টুরেন্টের ভিউ, তোমাদের বলে বোঝাতে পারবো না। অসাধারণ দেখতে লাগছিল। সামনে সি বিচ, খুব সুন্দর একটা হাওয়া আসছিল, আর এই রকম সুন্দরভাবে সাজানো। আর জানো তো এই রেস্টুরেন্টের সব থেকে স্পেশাল ব্যাপার কি ছিল? এই রেস্টুরেন্টের মধ্যে এই যে দেখতে পাচ্ছ গাছের গুঁড়িগুলো, এই রেস্টুরেন্টটা ওই গাছ সমেতই রেস্টুরেন্টটা তৈরি করা। এই রেস্টুরেন্টের যে উপরের চালাটা আছে, সেই চালার উপরে গাছের পাতাগুলো, আর এই যে সাইডে সাইডে দেখতে পাচ্ছ গাছের গুঁড়িগুলো, আর সুন্দর এরকম সিটিং অ্যারেঞ্জমেন্ট। দারুণ লাগছিল। এরকম একটা নিজেকে এরকম ভাবে স্বপ্নে দেখতাম, আজ সেটা সত্যি হচ্ছে। খুব ভালো লাগছে। রেস্টুরেন্টটা মোটামুটি ফাঁকাই ছিল, আর রেস্টুরেন্টের সামনেও একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল বাইরে, কিন্তু সেখানে প্রচুর রোদ ছিল, সেই জন্য সেখানে আমরা বসিনি। সেই জন্য রেস্টুরেন্টের ভিতরে আমরা বসেছিলাম। দারুণ একটা পরিবেশ ছিল যে বলে বোঝানো যাবে না। খাবারের অর্ডার দিয়ে আমরা কিছুক্ষণ ওয়েট করছিলাম, আর ভাবলাম যে ততক্ষণ একটা ড্রিঙ্ক এনজয় করা যাক। সেই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম একটা ড্রিঙ্ক, এটা এসে গেছিল। তারপরে আমাদের খাবারটাও চলে এলো। আমরা এখানে লোকাল খাবার ট্রাই করব বলে লাঞ্চে অর্ডার করেছিলাম চিকেন ভিন্ডালু আর একটা প্লেন রাইস, আর তার সাথে অবভিয়াসলি একটা ড্রিঙ্ক ছিল। আপাতত আমরা এটা খাবো, আরো যদি কিছু লাগে তাহলে সেটা পরে অর্ডার করব। তাহলে চলো খাবারটা খেয়ে নেওয়া যাক। ওই রেস্টুরেন্টে সি বিচের সামনে বসে এত সুন্দর অনুভূতি হচ্ছিল, কি বলবো। ওখানে গরমের তো কোনো অনুভূতিই হচ্ছিল না, উল্টে আরো ফ্রেশ অনুভূতি হচ্ছিল। এরপর আমরা অর্ডার করেছিলাম মশালা ফিশ, যেহেতু আমাদের তরকারি একটু শর্ট পড়েছিল। আর প্রত্যেকটা খাবারই ছিল সেখানকার লোকাল খাবার, আর খাবারগুলো ছিল দারুণ সুস্বাদু।
চলো, আমাদের লাঞ্চ হয়ে গেছে, এবার আমরা খাওয়া দাওয়া করে এখন আমরা চলে যাচ্ছি বাগা বিচ। এই হলো বাগা বিচ, আমরা বাগা বিচের সামনে এসে গেছি। এটা এখানকার একটা ব্যস্ততম বিচ। বাগা সৈকত উত্তর গোয়ার একটি জনপ্রিয় সৈকত এবং পর্যটন কেন্দ্র। বাগা সৈকতের উত্তর প্রান্তে অবস্থিত সিনকুরিম ক্যান্ডোলিম থেকে শুরু হয়ে কালাঙ্গুয়েট এবং তারপর বাগা পর্যন্ত বিস্তৃত। সৈকতে সারি সারি কুঁড়েঘর এবং মাছ ধরার নৌকা রয়েছে এবং জোয়ারের সময় সৈকতটি সরু হয়ে যায়। সৈকতের নামকরণ হয়েছে বাগা খালের নাম অনুসারে, যা সৈকতের উত্তর প্রান্তে আরব সাগরে পতিত হয়েছে। বাগা বিচটা আমরা ঘুরে তারপরে আমরা চলে যাব কালাঙ্গুয়েট বিচে। তাহলে চলো, এই হলো বাগা বিচের দৃশ্য। কি দারুণ যে দেখতে লাগছিল এই সমুদ্র সৈকত। আর দেখো ওই দূরে ওখানে নানা রকম ওয়াটার অ্যাক্টিভিটি হচ্ছে। আমরা আজকে কোনো ওয়াটার অ্যাক্টিভিটি করব না, আমরা এখন চলে এসেছি কালাঙ্গুয়েট বিচে। এই হচ্ছে কালাঙ্গুয়েট বিচের দৃশ্য। তখন সূর্যাস্ত হচ্ছিল। কালাঙ্গুয়েট বিচে প্রচুর পর্যটক ঘুরে বেড়াচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। আমার তুলনামূলকভাবে বাগা বিচ আর অঞ্জুনা বিচের থেকে কালাঙ্গুয়েট বিচটাই বেশি ভালো লাগলো। কালাঙ্গুয়েট শব্দটি কোঙ্কানি শব্দ কলিগুটি থেকে এসেছে বলে জানা যায়, যার অর্থ জেলেদের দেশ। অন্যরা এটিকে স্থানীয় শব্দ কল্যাণগুট্টি অথবা শিল্পের গ্রাম বা কোনভালঘোট অথবা নারকেল গাছের শক্তিশালী গর্ত এই নামকরণ করেছেন। একসময় শান্তিপূর্ণ মাছ ধরার গ্রাম এবং 60-এর দশকে হিপ্পিদের প্রধান আবাসস্থল ছিল কালাঙ্গুয়েট সমুদ্র সৈকত। এখন সহজেই গোয়ার সবচেয়ে জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এই অত্যন্ত বাণিজ্যিকরণ করা সমুদ্র সৈকত বিশ্বজুড়ে পর্যটকদের আকর্ষণ করে। প্রতিটি বাজেটের সাথে মেলে এরকম হোটেল, রেস্তোরাঁ, বুটিক, স্পা, ভ্রমণ, জলক্রীড়া এবং বারের জন্য অসংখ্য জিনিস এখানে আছে। এই কালাঙ্গুয়েট বিচে এত আমার ভালো লেগে গেল, আমরা একটা বিচ স্যাকে বসে পড়লাম। এই বিচ স্যাকে বসে ড্রিঙ্ক এনজয় করতে করতে সূর্যাস্ত দেখতে দেখতে কোথায় যেন আমরা হারিয়ে গেলাম। একটা খুব সুন্দর সন্ধেবেলা কাটিয়ে আমরা হোমস্টেতে ফিরে এলাম। এখন আমরা বসে আছি আমাদের হোমস্টের পাশে যে রেস্টুরেন্ট সেখানে। ওখান থেকে খাবার প্যাক করিয়ে নিয়ে আমরা হোমস্টেতে ফিরে গেলাম। এটা হচ্ছে হোমস্টের ডাইনিং রুম। আমরা একটা চিকেন আর বাটার রুটি নিয়ে হোমস্টেতে ফিরে এসেছি। এই ডাইনিং রুম কাম কিচেনে এনাদের সমস্ত প্লেট থাকে, সেই প্লেটেই আমরা খাবারটা সার্ভ করে নিলাম। আর সমস্ত চামচ বা যা কিছু দরকার সমস্ত কিছুই ওনারা প্রোভাইড করে থাকেন। সেটাতে আমাদের খুব সুবিধা হয়েছিল, তার কারণ আমাদের কাছে তো কোনো থালা বাসন ছিল না। আমরা ডাইনিং রুমে বসে এখানে খাবারটা খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করে এখানে বাসনগুলো এখানে রেখে দিলে ওনারাই এগুলো মেজে দেবেন। বাসন মাজারও কোনো হেডেক ছিল না। খুব সুন্দর ব্যবস্থা ছিল হোমস্টেতে। এই হোমস্টেটা নিয়ে আমাদের খুব সুবিধাই হয়েছে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। এখন আমরা খাওয়া দাওয়া করে নিয়েছি, এবার আমরা শুয়ে পড়বো। কালকে আবার কোথায় ঘুরতে যাই সবকিছুই তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য কিন্তু আমার চ্যানেলটার সাথে অবশ্যই তোমাদের যুক্ত থাকতে হবে। আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করো। আমার চ্যানেল হ্যাপি উইথ সংযুক্তা অবশ্যই সাবস্ক্রাইব করো। আর ফেসবুক থেকে দেখলে আমার প্রোফাইল সংযুক্তা ব্যানার্জি দত্ত অবশ্যই ফলো করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। পরবর্তী ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা এক্সপ্লোর করব গোয়ার আরো নতুন নতুন জায়গা, সেগুলোও আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তাহলে বন্ধুরা, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই কিন্তু অপেক্ষা করো। টাটা, বাই বাই।